चित्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वं वा पूतयातः तत्त्वं चिन्तय यदिदं भ्रातः भजो गोविन्दं गोविन्दं भज मूढमते নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি আমাদের নতুন এপিসোড নিয়ে। আশা করি দুর্গাপুজো সবার বেশ ভালো কেটেছে, যদিও শারদীয়ার রেশ বাঙালির মন থেকে একেবারেই কাটতে চায় না। তার উপর তো এই মরশুমটা একেবারেই পুজোর মরশুম। দুর্গাপুজো গেছে তো কি হয়েছে, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, আমাদের তো উৎসব লেগেই আছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণকে সেলিব্রেট করার জন্য বাঙালি কিন্তু কখনো পিছপা হয় না। আর তাই আমরা প্রত্যেক সপ্তাহান্তে এসে একটা না একটা বিশেষ অনুষ্ঠান আনি, আর সেই বিশেষ অনুষ্ঠানের মধ্যে আজকে আবার আমরা এসছি এক পেশা ভিন্ন নেশা নিয়ে। আর আমাদের সঙ্গে রয়েছেন আবার একজন বিশেষ অতিথি। আজকে আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন ডক্টর প্রণব কুমার ভট্টাচার্য। তার গানের গলা ইতিমধ্যেই দর্শকদের কানে পৌঁছে গেছে, তবে যেটুকু তাকে নিয়ে না বললেই নয়, তার এই গানের চর্চা বজায় রাখার গল্পটা কিন্তু খুব সহজ ছিল না। সঙ্গে তিনি আবার অধ্যাপক, এবং সবচেয়ে বড় কথা সায়েন্সের অধ্যাপক। একদিকে আর্ট আর একদিকে সায়েন্স, দুটোকে কিভাবে ব্যালেন্স করে জীবনে এত দূর তিনি এগিয়ে এলেন, সেই গল্প নিয়েই আজকের এপিসোড। যাই হোক, তো মূল এপিসোড শুরু করা যাক। তো ওঙ্কার বাংলার পর্দায় আমি স্বাগত জানাচ্ছি ডক্টর প্রণব কুমার ভট্টাচার্যকে। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমি একদম অন্য ভূমিকা না করে সোজাসুজি যে প্রশ্নটা করব, এই যে এতখানি এগিয়ে এলেন জীবনে, এত রকম জিনিস নিয়ে, সেই এগিয়ে আসার গল্পটা একটু যদি দর্শকদের কাছে তুলে ধরেন। চেষ্টা করছি। প্রথমে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমার কন্যাসম মিহিকা শ্রীমানিকে। আমার আন্তরিক ধন্যবাদ জানাই ওঙ্কার বাংলা টিভির কর্তৃপক্ষ, যারা এখানে এসছেন, এই ক্যামেরাম্যান বা অন্যান্য যারা এসছেন টেকনিশিয়ানস এই জিনিসটাকে শ্যুট করতে, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি যেটা মনে করছি যে আমি এমন একটা কিছু বিরাট লোক নই, বিরাট কিছু করে ফেলিনি যে আমার জীবনী বা আমি কি করেছি না করেছি সেইটা খুব বিশদে সবাইকে বলার প্রয়োজন আছে বা কোনো কিছু সেরকম আছে বলে আমার মনে করি না। আমি এই ব্যাপারে একটু লজ্জাই পাই। কিন্তু আমি যেটা এখন মনে করছি যে আমাদের অনেকখানি বয়স হয়ে গেল, 73 বছর আমার বয়স হলো। কাজে আর কিছু না হোক, এই যে এত বড় জীবনটাকে দেখলাম, কত মানুষের সঙ্গে মিশলাম, কত ঘটনা, ঘাত প্রতিঘাত, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেলাম। তো এইতে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, এইটা যদি আমার পরবর্তী প্রজন্মকে কিছুটা শুনিয়ে দিতে পারি, তারা যদি এইরকম কোনো সমস্যায় বা কোনো রকম এই অবস্থার আমার মতো কোনো অবস্থার মধ্যে পড়ে, তখন যদি তাদের স্মৃতি থেকে সেইটা নিয়ে যে কীভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে বা লড়াইটা করতে হবে, সেইটা যদি কাদের কাজে লাগে, তাহলেই আমি নিজেকে ধন্য বলে মনে করব। এই নয় যে আমি আমার নিজের জীবনী এখানে বলতে বসেছি, তা নয়। আচ্ছা, তো আমি শুরুটা করি যে খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই সন্তান আমি। যৌথ পরিবারে আমি বড় হয়েছি। যৌথ পরিবারে ভালো দিক আছে, মন্দ দিকও আছে। যৌথ পরিবারে যেমন খারাপ হওয়ার প্রচুর সুযোগ থাকে, তেমনি আবার ভালো হওয়ারও নিশ্চয়ই সুযোগ থাকে। তা প্রথমে বলি মা বাবা, আমার সব থেকে আমার ঈশ্বর মা বাবা, তাদের আশীর্বাদ পেয়েছি। মায়ের খুব ভালো গানের গলা ছিল, কিন্তু তখনকার দিনে তো সব গান বাজনার চর্চা ছিল না। আর আমার বাবাও গানের বিরোধী ছিলেন, কাজেই সেই গান ব্যাপারটা আমার যে এসছে কী করে, এটা একটা আমার কাছেও একটা রহস্য, আমিও বুঝে পাই না। যাই হোক, যেহেতু এ ম্যান ইজ এ স্লেভ টু হিজ স্টমাক, সেই জন্যে আগে প্রথমে আমাদের খাবারের জোগাড় করতে হয়েছে একটা পরিবার থেকে। আমার বাবা মোটামুটি
আমাদের খাওয়া পড়ার অভাব ছিল না, কিন্তু হ্যান্ড টু মাউথ ছিলাম। তারপর আমার বাবা রিটায়ার করে গেলেন, সুতরাং আমি গ্র্যাজুয়েশনের পরই, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, বিটেক করার পরই আমাকে রোজগারে নামতে হয়। এই যে ফাইনাল ইয়ারে আমি যখন পড়ি, আমার প্রফেশনের সঙ্গে সঙ্গে গানটাকে একটু একটু জুড়ে দিই। ফাইনাল ইয়ারে যখন পড়ি তখন লাস্ট 4th ইয়ারে আমি একজনের কাছে একটু গান শেখা শুরু করলাম। তো খুব তাড়াতাড়ি আমি হারমোনিয়ামটাকে আয়ত্ত করে নিলাম। তারপর 1 বছর বাদে আমাকে কারখানায় চাকরি করতে যেতে হলো। 5 বছর চাকরি করলাম। তারপর পরীক্ষা দিয়ে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের রিসার্চে সায়েন্টিস্ট হিসেবে চাকরি পেলাম। পেয়ে দেখলাম যে এখানে পড়াশোনা না করলে, কোয়ালিফিকেশান না বাড়ালে কোনো উন্নতি নেই, এবং সংসারকে যদি দাঁড় করাতে হয়, আর্থিক দিক থেকে সচ্ছল করতে হয়, তাহলে তো কিছু গুণ অর্জন করতে হবে। কারণ একটা মানুষ যে আর্ন করবে, পেটের জন্য যে আর্ন করবে, তার জন্য তার তো কিছু কোয়ালিটি দরকার, তার কিছু নলেজ দরকার। সেই নলেজটা সে বেচে সে আর্ন করবে, এই তো। কাজেই সেই জন্যে আমাকেও আরও আমার জ্ঞান বাড়াতে হলো, কোয়ালিফিকেশান বাড়াতে হলো। এই একটা লড়াই শুরু হলো। এর মাঝে গানটা আমার যখন কারখানায় কাজ করেছি 5 বছর, তখন প্রশ্নই ওঠেনি, ভুলেই গেছি। তারপরে যখন নিজে প্রায় 25 বছর বয়সে যখন আমি এই রিসার্চের চাকরিতে এলাম কলকাতায়, তখন আমি আমার একজন খুব অতি পরিচিত, প্রায় বন্ধুস্থানীয়, অত্যন্ত গুণী ক্লাসিক্যাল শিল্পী, তার কাছে আমি গান শেখা শুরু করলাম। এর কাছে প্রায় আমি বছর 10 গান করেছি, ক্লাসিক্যালও করেছি, আর অন্য কিছু শিখেছি। কাজে ওই তার কাছে আমি, সেই খুব ক্লাসিক্যাল খুব ভালো জানতো, সে রেডিও আর্টিস্ট ছিল, সে তার কাছে আমি শুরু করলাম। একটু লজ্জা করি, কাজেই বলতে গেলে আমি আমার নিজের চাকরি করে রোজগারের পয়সায় আমি 25 বছর বয়সে আমার গান শেখা শুরু হলো। এইবার আমি সবতেই করতাম, পড়াশোনা করতাম, চাকরি রিসার্চের চাকরি মানে সেটাও পড়াশোনা, প্রচণ্ড খাটুনি। আমি ভোরবেলা উঠতাম, উঠে সব কিছু করে চাকরি করতাম। তারপর কোনো দিন সন্ধ্যেবেলা ওর কাছে গান শিখতে যেতাম। ভোরবেলা উঠে আমি অন্তত 15 মিনিট রেওয়াজ করে তবে অফিস যেতাম। এইভাবে কোনো রকমে চালিয়ে গেছি। তারপরে 31 বছর রিসার্চে চাকরি করার পর এমন একটা অবস্থা হলো যে আমার ওই জায়গাটা আর ভালো লাগছিল না। এর মধ্যে আমি ডক্টরেট করার পর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি অ্যাপ্লাইড ফিজিক্সে ডক্টরেট করেছি। তা ওইটা করার পর আমি আমার কলেজেই, শ্রীরামপুর টেক্সটাইল কলেজে আমি শনিবার পড়াতে যেতাম। বছর 5-এর অভিজ্ঞতা ছিল। এবার আমি ওই রিসার্চের চাকরিটা ছেড়ে দিয়ে আমি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রিন্সিপালের চাকরি পেয়ে গেলাম। একটু খোঁজটোজ করতে পেয়ে গেলাম, এবং এইভাবে আমি 9 বছর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রিন্সিপালের চাকরি করলাম। তাই এর মধ্যে ওই গানটা চলছে মাঝে মধ্যে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে এই যে চাকরি, এই যে লোকের সঙ্গে কথা বলা, এগুলো কিন্তু গলার ভীষণ ক্ষতি করে, এবং অনেক সময় আমার হয়তো আবার গলা বসে যেত। তারপর যখন আমি পুরোপুরি প্রিন্সিপালের চাকরিতে এলাম, এই প্রিন্সিপালের চাকরিটা একটা অদ্ভুত চাকরি। এটাকে বলতে প্রায় মস্তানি করার মতো চাকরি, কারণ অ্যাডমিনিস্ট্রেশনটাই বেশি। তাছাড়া আমি ক্লাস নিতাম, আমি পড়াতে যেতাম, ক্লাস নিতাম। এই ক্লাস নেওয়ালে গলার ওপর অত্যন্ত চাপ পড়ে। সেই জন্যে গানটা তখন প্রায় সময় আমার গলা খারাপ হয়ে যেত, আমি আর গান করতে পারতাম না, খুব কষ্ট হতো। কেমন এইভাবেই চলেছে, কারণ সংসারকে দাঁড় করাতে হবে, আগে রোজগারে যেতে হবে। সেই জন্যে আমি এইবার রিটায়ার যখন করলাম কাজকর্ম প্রায় 2019 সালে, তারপর থেকে এখন অবধি এই সময় আমি প্রায় বেশিরভাগই গান নিয়ে থাকি, গানের চর্চা করি। কিন্তু এখন বয়স হয়েছে, গলা হয়তো বয়সের ভারে একটু ক্লান্ত, তো সেই জন্যে আমি চেষ্টা করি রাখতে। কারণ আমি মনে করি যে প্রত্যেক মানুষের একটা হবি থাকা দরকার। যে হবিটা থাকা দরকার, কারণ কি, তার একটা পেশা থাকবে, তার রোজগারের একটা জায়গা থাকবে, তার সংসার থাকবে, অন্য কিছু থাকবে, কিন্তু তার যদি একটা হবি থাকে, তাহলে সেইখানে সে কিন্তু সেই হবিটায় যখন সে চর্চা করবে, সেই সময় কিন্তু পৃথিবীতে সে একা, সে আর নিজে আর তার হবি, এই যে জায়গাটা প্রত্যেক মানুষের থাকা দরকার। আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেক মানুষের থাকলে হয় কি, সে মানুষটা নিজেকে রিজুভিনেট করতে পারবে। এই যে নানা রকম কাজের চাপে, পারিপার্শ্বিক চাপে, কাজকর্মের চাপে আমরা মাঝে মাঝে খুব ক্লান্ত, অবসন্ন, হতাশ হয়ে পড়ি। তা
পেশায় যদি যদি একটা হবি থাকে, তাহলে পেশা থেকে সেই সময় আমরা বেরিয়ে এসে এই হবিটার মধ্যে যখন ডুবে যাব, তখন আমার আবার একটা পরিপূর্ণ এনার্জিতে শরীর মন ভরপুর হয়ে যাবে, আবার আমি কাজের শক্তি ফিরে পাবো। এইটুকু আমি বললাম। একদমই, এই যে কথাটা এক্ষুনি স্যার বললেন যে আমাদের পেশার পাশাপাশি যদি একটা নেশা থাকে, মানে প্রফেশনের পাশাপাশি যদি একটা প্যাশন থাকে, কোথাও গিয়ে যেন আমাদের জীবনটা একটু বেশি স্মুথলি চলে। মানে একঘেয়ে কাজের মাঝখানে বোধহয় একটা হবির থেকে বেটার নিজেকে ভালো রাখার উপায় হয় না। তবে আর একটা বিষয়, এই আলোচনার মধ্যে থেকে কিন্তু একটা জিনিস ভীষণ ইন্সপায়ার হওয়ার মতো। এই যে এক্ষুনি স্যার বললেন উনি 25 বছর বয়সে এসে গান শেখাটা শুরু করেছেন প্রপারলি, এবং সেই চর্চাটাকে এখনও বাঁচিয়ে রেখেছেন, হবির সঙ্গে তার পেশাটাকে প্রচণ্ডভাবে ব্যালেন্স করেছেন। কোথাও গিয়ে কিন্তু আজকের জেনারেশনের মধ্যে বিশেষ করে এই বছর 25 বয়সে এসে যেন একটা আরও ছাড়ো ভাব এসে যায়। মানে আমরা যেন অনেকখানি গিভ আপ করে দিই লাইফের ওপরে। কোথাও গিয়ে একদিকে কর্পোরেট লাইফের ধাক্কা, আর একদিকে জীবনের দায়িত্ব, কোথাও গিয়ে আমরা গিভ আপ করে দিই। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় থেকে নতুন কিছু শুরু করা, এটা সত্যিই ভীষণ ইন্সপিরেশনাল। এবং আমি বলবো এটা মধ্যবয়সী হোক, তরুণ হোক, কিংবা বৃদ্ধা, সবারই এখান থেকে একটুখানি এসেন্স, একটুখানি উৎসাহ নেওয়া দরকার। তবে আমার যে কৌতূহলটা জাগছে এতক্ষণ শোনার পর, এই একদিকে ওয়ার্ক লাইফ আর একদিকে গানের চর্চা, দুটো তো ব্যালেন্স করেছেন অসাধারণ। নাটকও করেছি। আচ্ছা, অনেক জায়গায় নাটক করেছি। খুব খাটতাম, আমার জানি না ঈশ্বর হয়তো একটু এনার্জি দিয়েছিলেন। তা আমি সেই ভোর 5টায় উঠতাম, আর এই ধরো শুতে যেতাম কম করে 11টায়। এই সারাদিন কাজ করতাম, না এটা ওটা সেটা নানা রকম করে, যাই হোক চলেছে, কোনো রকম ঈশ্বরের আশীর্বাদে চলেছে। এইটুকু। এর পেছনে মানে এতটা উৎসাহ, এতখানি এনার্জি আসতো কোত্থেকে? আমি কিন্তু নিজে মনে করি নিজেই নিজের ইন্সপিরেশন হতে হবে। এই যে পৃথিবী হচ্ছে কি যে খালি দাও সব জায়গায়, সংসারে, জগতে, সবাই চারপাশে সবাই বলে তুমি দাও, কি দিতে পারবে বলো, সবাই চাইবে। এটাই জীবন, এবং তোমাকে দিয়ে যেতে হবে, দিতে হবে। কাজেই আমরা অন্য কারুর কাছ থেকে কিছু আশা না করাই ভালো, এটাই জীবন হওয়া উচিত। সুতরাং আমাদের নিজেকেই নিজের প্রেরণা হয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, মন খারাপ হবে, দুঃখ হবে, হতাশা হবে, কেউ বিট্রে করবে, কিন্তু সেইটাতে মধ্যে ডুবে গিয়ে ভেঙে না পড়ে নিজেকেই নিজের সঙ্গে কথা বলতে হবে যে তুমি ওঠো, তুমি জাগো। এবং এই যে ললিত কলা, এই যে ফাইন আর্টস, এই প্রত্যেক মানুষের উচিত যে জীবনের সঙ্গে সঙ্গে এই কিছু এর একটা চর্চা রাখা, একটা জায়গা রাখা, একটা স্পেস রাখা, যেখানে আমরা এই ললিত কলার কিছু চর্চা, গান হোক, নাটক হোক, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, খেলাধুলা হোক, খেলাধুলা একটা বিশাল ব্যাপার, এগুলো রাখা উচিত, রাখতেই হবে। যদি না রাখি, এগুলি হচ্ছে আমাদের ওষুধ। যখন আমি ওই বিপদে পড়ব, ওটাও তো এক ধরনের অসুখ, বিপদ, হতাশা, কোনো হারিয়ে গেল, লস হলো, বা কেউ শত্রুতা করলো, সেই সব জায়গা থেকে আমি বেরোবো কী করে? তখন আমার যদি একটা ললিত কলা চর্চার একটা দিক থাকে, আমি সেইটাকে তখন আঁকড়ে ধরব। যেমন মানুষ ঈশ্বরকে আঁকড়ে ধরে, একটা তো সর্বশক্তিমান বলে একটা জিনিস আছে, তর্ক হতেই পারে, কিন্তু একটা সর্বশক্তিমান বলে একটা জিনিস আছে, যে এই যে পুরো জিনিসটা চলছে, কার একটা অলিখিত নির্দেশে তো চলছে জিনিসটা। কাজেই সেই বিশ্বাসটা কিন্তু হারালে চলবে না, কিছুতেই হারালে চলবে না, তাহলে কিন্তু মানুষ আর থাকবে না, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আমরা তো পৃথিবীতে শেষ হতে আসিনি, আমরা এখানে থাকতে এসেছি, এবং এই পৃথিবীতে আমি যে ছিলাম তার প্রমাণ রেখে যেতে এসছি। চেষ্টা করতে হবে, সবাই পারে না। রবীন্দ্রনাথ বা এরা যেরকম রেখে গেছেন যা প্রমাণ, আরও কয়েকশো বছর ওদের নাম থাকবে, কিন্তু আমার নাম কি থাকবে? আমার নাম থাকবে না। আমি সেরকম পৃথিবীতে কিছু রেখে যেতে পারবো না প্রমাণ যে আমি ছিলাম, আমি একজন গুণী মানুষ ছিলাম, বা আমি একটা বিরাট লোক ছিলাম, একেবারেই নয়। তাই নিয়ে তো দুঃখ করে আমার লাভ নেই। কাজেই আমি মনে করি যে যদি জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হয়, এবং চেষ্টা তো করতে বললাম, নলেজ গ্যাদার করতে হবে, যে আমি পৃথিবীকে কী দেবো, আমি যে রোজগার করব, আমি তার কী দেবো, তার বিনিময়ে তো আমি টাকাটা পাবো। তার জন্য তো আমাকে লড়াই করতে হবে, শিখতে হবে, জানতে হবে,
সেই একটা দিক গেল। আর একটা হচ্ছে যে আমি কি বলে এই যে সেটাকে করার যে রসদ, সেই রসদটা আমি পাবো কোত্থেকে? নিজের মধ্যেই এটা তৈরি করতে হবে। কেউ দেবে না, কেউ করে দেবে না। পৃথিবীতে ধরে নিতে হবে আমার জন্য কেউ রাতের ঘুম নষ্ট করছে না, এটা মেনে নিতে হবে। রাতের ঘুম নষ্ট করছে না, তাহলে কী করে আমি চলবো? আমি আমার নিজেকেই অ্যানালিসিস করে, নিজেকেই সমস্ত জিনিসটা করে, হ্যাঁ কারো পরামর্শ নিতে পারি, ভালো কারোর লোক যাকে আমি বিশ্বাস করি, ভালোবাসি, আমার গুরুজন, তাদের পরামর্শ আমি নিতে পারি সেই সময়। কিন্তু কাজটা নিজেই করতে হবে। এই যে আমি মাঝে মাঝে আমি ভাবি যে এইসব আসি, আমি কাউকে ছোট করছি না, আজকাল বলে যে মনোরোগ বিশেষজ্ঞ সব ব্যাপার ট্যাপার যায়, অনেকে যায়, হ্যাঁ ঠিক আছে, এগুলো সায়েন্স, আমি তাকে কোনো অস্বীকার করছি না। কিন্তু মনোরোগ বিশেষজ্ঞর কাছেও এমন কোনো ওষুধ নেই যেটা খেলাম, জল দিয়ে খেলাম আর সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে গেল, ঠিক আগের মতো সব হয়ে গেল। এটা হয় না, এটা হতে পারে না। সব সময় আমাকে মনে রাখতে হবে যে আমি হচ্ছি লড়াইয়ের আমার রসদ, আমার অস্ত্র আমি, আমি নিজেকে অস্ত্র বানিয়ে আমাকে লড়াই করতে হবে। এই একটা গান করি। হ্যাঁ একদম। আর অবশ্যই এই যে জীবনে এত দূর এগিয়ে আসা, এখান থেকে যে উপলব্ধি, সেই উপলব্ধির এসেন্সটুকু টেনে যদি একটা গান হয়। দেখি। আমার গানের মালায় আমি করব কারে দান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান। চোখে মলিন কাজল লেখা, কণ্ঠে কাঁদে কুহুকে কা, কপলে যার অশ্রু লেখা, একা যাহার প্রাণ, মালা করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান। অসাধারণ। বোধহয় মাঝখানে মাঝখানে এই গানগুলো যেন আমাদের এই আড্ডার পরিবেশটাকে, আর এই পোস্ট পুজো যে একটা হালকা উৎসব ভাব, সামনে দীপাবলি আসছে, সেই আমেজটাকে যেন আরেকটু বেশ ভালো মতো জমিয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে বেশ দীর্ঘ সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, ছাত্রদের পড়িয়েছেন, ওখানে গিয়ে কোথাও এরকম কোনো ঘটনা মনে আসছে যে এই যেখানে একই সাথে ছাত্রদেরকে এবং এই নেশাটা, হবিটা, সেটাকে এক করার বেশ একটা ভালো জায়গা পেয়েছেন? না, এইটা একটা অদ্ভুত ব্যাপার। আমি বলি, আমি যখন কি বলবো এমনি লেকচারার হিসেবে যেতাম কলেজে শনিবার করে, তখন সেই কলেজে হয়তো গান টান করেছি, সবাই জানতো। কিন্তু আমি যখন প্রিন্সিপাল পোস্টে চাকরি নিয়ে গেলাম, তখন আমার মনে হলো ওমা, প্রিন্সিপাল গান করে, কেউ তো মানবেই না। আমি কারোর কাছে উচ্চ বাচ্চা করিনি কোনো দিন। 9 বছর যে চাকরি করেছি, আর কেউ জানতো না যে ইনি আবার, হ্যাঁ আমি গান নাটক সব হতো, ছাত্রছাত্রীরা করতো, আমি নিজেকে কোনো দিন সেখানে প্রকাশ করিনি, কোনো দিন করিনি। কারণ আমি ভাবছি তাহলে করলে আমার চাকরিটাই চলে যাবে, এরকম একটা ভয় লাগতো। আর এই যে এই পড়াশোনা শিক্ষক হিসেবে আমার একটা কথা, আমার উপলব্ধির কথা বলি, যে ক্লাসে যখন যাব, ছাত্রছাত্রীদের কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আমরা যখন পড়াশোনা করেছি বা পরীক্ষা দিয়েছি, ইউনিভার্সিটির ডিগ্রির জন্য পড়েছি, তখন যেটা শিখেছি, যখন আমি পড়াতে গেলাম, ক্লাসে ঢুকলাম, তখন কিন্তু অনেক বেশি জানতে হয়েছে, তখন অনেক থরো জানতে হয়েছে, একদম টিটস অ্যান্ড বিটস জেনে তবে আমাকে ক্লাসে যেতে হয়েছে। তাহলে কিন্তু আমার মনে হয় আমি ছাত্রছাত্রীর কাছে ধরা পড়ে যাব। এবং ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের অল্প জ্ঞান নিয়ে ফাঁকি দেওয়া সম্ভব নয় বলে আমার উপলব্ধি। সেইখানে যখন শিক্ষক হয়ে ক্লাসে যেতাম, প্রচুর পড়াশোনা করে যেতে হতো। এবং এটা সকলের মনে রাখা উচিত যে ছাত্রছাত্রীদের কিন্তু ফাঁকি দেওয়া যায় না, চেষ্টা করলেও যাবে না, একদিন ঠিক ধরা পড়ে যাবে। এই গেল। আর ছাত্রছাত্রীদের আমি খুব মিশেছি, তাদের টিন এজ, নানা রকম মানসিক সমস্যা, এই মানসিক সমস্যা নিয়ে কিন্তু আমি তাদের সঙ্গে গভীরভাবে মিশেছি।
এবং অনেককে চেষ্টা করেছি তার থেকে বার করে আনতে, বুঝিয়ে। আমি ছাত্রীদের মা বলে বলতাম, ছেলেদের বলতে আয় বাবা আয়, কাছে আয়, কেন এরম করছিস? তা দুষ্টু, তারা সব ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা খুব দুষ্টু, ভীষণ দুষ্টু। কিন্তু আমি তাদের ভালোবাসাই বলি, শ্রদ্ধা ফদ্ধা বলবো না। আজও আমি ছেড়ে দিয়েছি কতদিন আগে, হয়তো 10 বছর প্রায় হতে চললো নাকি, না 10 বছর হবে না, 5-7 বছর। এখনও ছাত্রছাত্রীরা আমাকে ফোন করে, এখনও মেসেজ পাঠায়, যে বিজয়া বা এই যে অকেশানে আমাকে প্রণাম জানায়। আমি আপ্লুত হয়ে যাই যে এদের তো আমি সেরকম কিছু দিয়েছি বলে মনে হয় না। ঠিক আছে, এটা আমার হয়তো সৌভাগ্য পেলাম, কিন্তু প্রাণপণে চেষ্টা করেছি তাদের সাহায্য করা। তারা দুষ্টুমি করবে, বদমাইশি করবে, অনেক রকম তারা বদমাইশি করে, ক্ষতি করে, কিন্তু তাদের জন্য আমার মনে হয়েছে তাদের কোনো চরম শাস্তি দেওয়া উচিত নয়। তাদের ওই বলে বলে বা তাদের কাউন্সেলিং করা যাকে বলে, সেরম করেই তাদের ঘোরাতে হবে, ভালোবাসা দিয়ে তাদের ঘোরা। আমি এই চেষ্টাটা করেছি এবং ফল পেয়েছি। হয়তো 2-1 জায়গায় ফল পাইনি, অনেক গণ্ডগোলের মধ্যেও আমাকে পড়তে হয়েছে, পুলিশ ডাকতে হয়েছে, তারপরে লাঠিচার্জ হয়েছে, এসব ঘটনা হয়। এখন তো মুশকিল হচ্ছে কি, আমাদের দেশের এই যে প্রশাসনিক, আই এম সরি টু সে মেনশন, প্রশাসনিক এবং যে রাজনৈতিক আবহাওয়া প্রিভেলিং ইন আওয়ার কান্ট্রি, এটা কিন্তু মোটেই সুখকর নয়। এবং এর জন্য সবাই ভুগছে, শিক্ষা জগৎ ভুগছে, সাধারণ মানুষ ভুগছে, সবাই ভুগছে। এর থেকে যে কী করে মুক্তি আমরা পাবো আমি জানি না। কারণ রাজনীতি সবসময় চেষ্টা করছে ভাতের হাঁড়ির মধ্যে ঢুকে পড়তে। এটাকে আমরা আটকাবো কী করে আমি জানি না, আমার কাছে কোনো সমাধান নেই। কিন্তু ছাত্রছাত্রীদের ভালোবাসা নিয়ে আমি এখনও মনে মনে ভাবি, আমি এখনও সেইগুলো নিয়ে খুব আনন্দ পাই, সেই স্মৃতিগুলো আমার কাছে আছে। প্লাস হচ্ছে সহকর্মী, যে আমার যারা প্রফেসর্স, তাদেরও সব নানা রকম সমস্যা এসব থাকতো, ছুটি চাই, পারিবারিক সমস্যা, তারপরে কেউ হয়তো এক্সট্রা রোজগারের জন্য কোথাও পড়াতে যেত, এই করতো, ভালোভাবে চেষ্টা করতো, অন্যরা চেপে ধরতে, স্যার আপনি কেন ওকে ছুটি দিলেন, ওকে কেন এই করলেন, এসব বলতো। সেইগুলোকে ম্যানেজ করা, যে হ্যাঁ ওর সংসারের প্রয়োজন, ও একটু হয়তো এক্সট্রা রোজগারের জন্য একটা জায়গায় যাচ্ছে, সেটাকে অ্যাডজাস্ট করে দেওয়া। প্লাস যার মধ্যে ভালো শিক্ষক লুকিয়ে আছে, শিক্ষিকা লুকিয়ে আছে, তাকে সাহায্য করা, তাকে নানাভাবে সাহায্য করা, যে হ্যাঁ উৎসাহ দেওয়া, যে তুমি আরও ভালো পড়াও, আরও ভালো করো, পিএইচডি করো, ইমিডিয়েট পিএইচডি করো, শুরু করো, রিসার্চ শুরু করো, পেপার পাবলিশ করো। এইটা কিন্তু আমি মনে করেছি যে একজন অধ্যক্ষ হিসাবে, কলেজের অধ্যক্ষ হিসেবে এটাই আমার কাজ। এটা ভীষণভাবে আমি চেষ্টা করেছি করার, এবং তার জন্য আমি মানুষের ভালোবাসা পেয়েছি, এইটুকুই আমার প্রাপ্য বলতে পারি। না, এতক্ষণ বেশ কলেজের কথা যখন হলো এবং সেই প্রসঙ্গ তুলে যখন প্রশাসনিক এবং অন্যান্য বিষয়ের কথা এলোই, তখন একটা প্রশ্ন না করে থাকা যাচ্ছে না। কোথাও গিয়ে একজন শিক্ষক হিসাবে এবং একজন সঙ্গীতপ্রেমী হোক, শিল্পপ্রেমী হোক, সেই হিসেবে যে কলেজ ক্যাম্পাসের কালচার থেকে ক্রমশ যেন কোথাও গিয়ে গান বাজনাটা একটু কমে যাচ্ছে, এই জিনিসটা আপনার কাছে কতটা কষ্টকর লাগে? হ্যাঁ, এটা সত্যিই আমার কাছে কষ্টকর। কারণ কি, আমি সময়ের অভাব আছে, আমি খুব চট করে বলি, আমি খুব বিভিন্ন শিল্পী, যে ধরো হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মান্নাদের সঙ্গে কতক্ষণ গল্প করেছি। এবং আমি ডক্টর অনুপ ঘোষাল, ওনার সঙ্গে আমার মানে আমার দাদা ভাইয়ের মতো মিশিয়েছি, ওনার বাড়ি, ওনার পরিবার খুব মিশিয়েছি। ওনাকে আমি ধরেছিলাম যে অনুদা আমাকে গান শেখান। বলছি তুই পাগল, তুই পিএইচডি করেছিস, তোর কত বড় কেরিয়ার, সায়েন্টিফিক কেরিয়ার, এসব করিস না, এতে খাওয়া জুটবে না, পেটে খাওয়া জুটবে না, আপনি বাবার এসব করিস না। আমাকে ভীষণভাবে ডিসকারেজ করেছে। যাই হোক, তা এইসব ছিল। তা তখন যে সুর, গান, এদের আমি এমনি মাইক ছাড়া গলা শুনেছি, হেমন্ত মুখার্জির গলা শুনেছি, অন্যদের তো কিছু কিছু শুনেইছি। যে সুর এবং ভারতীয় মার্গসঙ্গীত, তার শেষ নেই। ভারতীয় লোকসঙ্গীতের যে ভাণ্ডার, অফুরন্ত ভাণ্ডার, এর থেকে সুর চয়ন করলে এর কোনো শেষ হবে না। কেমন? তা এই জায়গাটা কিন্তু অবহেলিত হয়ে যাচ্ছে, এবং এক অক্ষম বিদেশি অনুকরণ, সুর, গান, কথা, উচ্চারণ হচ্ছে, যার জন্যে এখন হয়ে গেছে কি, যে আমি হয়তো এইটুকু ছোটো বাড়িতে একটা রাবড়ি খেতে পারি, আমাকে যদি একটা বিরাট রাবড়ির হাঁড়ি বসিয়ে দেয়, দিয়ে বলে খাও, আমি তো সহ্য করতে পারবো না। কেমন? এখন রাবড়ি ঠিক আসছে না, আরও মানে খিচুড়ি টাইপের জিনিস আসছে, সেইটা মানুষের মনে আর থাকছে না।
আগেকার যে গান এক একটা গান এখনও সেই সমস্ত যেসব রিয়ালিটি শোতে সেই সব পুরনো গান গাইছে সব ছেলেমেয়েরা, নতুন গান কেউ শুনছে না বা কারোর মনে নেই নতুন গান। কেন এগুলো কেন হচ্ছে? নিশ্চয়ই এদের মধ্যে একটা হচ্ছে যে গুণমানের অভাব আছে, কমতি আছে, অথবা এত বেশি অকারণে এত বেশি পরিমাণে ব্যাপারটা নিয়ে চর্চা হচ্ছে, এত বাড়াবাড়ি হচ্ছে। এই যে ধরো সোশ্যাল মিডিয়া, এই যে একটা হচ্ছে, যদিও আমরা একে আটকাতে পারবো না, এই নিয়তি এদিকে এগোচ্ছে। যেমন এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আসছে, কি ভয়ঙ্করভাবে আসছে এবারে আমরা হয়তো জানি না। এতে আমরা কি হবে ভবিষ্যৎ জানি না। কারণ সবথেকে বড় কথা, আজ আমি যেটুকু শুনেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রকৃতির উপর একটা ভয়ানক নেগেটিভ প্রভাব ফেলতে চলেছে। প্রকৃতি তছনছ করে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। লোকে বলে তুমি পাগল। হ্যাঁ, হতে পারে, আমি অতটা জানি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু জল, প্রকৃতির যে উত্তাপ, এই যে মানে এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে আমাদের যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এইসব, তারপরে জল, খাবার জল, এসবের উপর ভয়ঙ্কর নেগেটিভ প্রভাব ফেলতে চলেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু একে আটকানো যাবে না। একে কিভাবে হজম করা যায় সেই রাস্তা মানব সভ্যতাকেই বার করতে হবে। যেমন প্রথমে যেমন কম্পিউটার এসেছিলো, সবাই আমরা ভয় পেয়েছিলাম, গেল চাকরি গেল, কিন্তু তা তো হয়নি, আবার অন্য রাস্তায় বেরিয়েছে। তেমনি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেটা আসতে চলেছে একটা বিরাটভাবে, এটাকেও থেকে কি করে আমরা এটাকে হজম করব, মানব সভ্যতাকে ঠিক জায়গায় নিয়ে চলবো, এটা আমাদের রাস্তা আমাদের বার করতেই হবে। কিন্তু সেটার জন্যে সততার সঙ্গে চেষ্টা দরকার। তার মধ্যেও যদি ব্যবসা এসে যায়, রাজনীতি এসে যায়, ক্ষমতার লড়াই এসে যায়, দেশ দখলের আগে যে চলছে সারা আন্তর্জাতিক পরিবেশ যে চলছে, দখলবাজি চলছে, যুদ্ধ চলছে, এ যদি হয় তাহলে মানব সভ্যতা তো ধ্বংস হবেই। হচ্ছেই তো, প্রকৃতির আজকে কী হচ্ছে, ভয়াবহ ব্যাপার ঘটছে প্রকৃতিতে। হড়পা বান আসছে, শয়ে শয়ে লোক মরে যাচ্ছে, এগুলো তো ঘটছে। কেন ঘটছে? এর জন্য আমরা দায়ী, সম্পূর্ণ দায়ী। কিন্তু কেউ এদিকটা দিচ্ছে না। সবাই, বেশিরভাগ যারা প্রশাসক, বেশিরভাগই মিথ্যে কথা বলে যাচ্ছে, ডাহা মিথ্যে বলে যাচ্ছে, এবং আমরা সেটা হাঁ করে করে হজম করছি এবং দেখছি। কাজেই আমাদের মধ্যে যেটা দরকার, প্রতিবাদ যেমন দরকার, প্রতিরোধ দরকার, এইগুলো আমাদের মধ্যে আনতে হবে। প্রতিবাদ এবং প্রতিরোধ, যে এটাকে আমি করতে দেবো না, কিন্তু সেখানে তো আমাদের জোটবদ্ধ হতে হবে। মানুষ পাড়াই ভেঙে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, ছোটো ছোটো সব পরিবার হচ্ছে। কাজে এই থেকে যে আমরা কি করে বেরিয়ে আসব নিজেদের বাঁচার জন্যে, সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্যে, মানুষের সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্যে, এটা তো খুব গভীরভাবে ভাবতে হবে। আর আরেকটা জিনিস আমি বলে শেষ করি, যে ইয়াং জেনারেশনের মধ্যে যে সস্তা বিনোদন এবং যে মানসিক ব্যাপারগুলো যে খুব সস্তাভাবে সেগুলোকে হালকাভাবে নেওয়া, আর হচ্ছে নেশা, এই যে জিনিসগুলো আসছে এই অল্প ইয়াং জেনারেশনের মধ্যে, এইটা দেখে আমি ভীষণ দুঃখ পাই। একজন প্রবীণ মানুষ হিসেবে, একজন বিজ্ঞানী হিসেবে, একজন শিক্ষক হিসেবে এইগুলো দেখে আমি খুব দুঃখ পাই। যে এবং এগুলো যে আসছে তা নয়, এগুলোর পেছনে আমার ধারণা একটা খুব ম্যাচিওর্ড প্ল্যানিং, একটা খুব উর্বর মস্তিষ্ক এর পেছনে কাজ করছে, করে এই জেনারেশনটাকে যাতে সবসময় একটা মোহর মধ্যে, একটা নেশার মধ্যে ডুবিয়ে রাখা যায়, যে তারা ভালো মন্দ ভাবতে ভুলে যাবে, মানুষের জন্য ভাবতে ভুলে যাবে, নিজেদের ভালো মন্দের ভাবতে ভুলে যাবে, এবং প্রতিবাদ করতে ভুলে যাবে। কোনটা ভালো মন্দ বিচারবোধ তাদের মধ্যে থাকবে না। এইটার জন্য একটা কিন্তু কিছু কাজ করছে। আমি হয়তো একটুখানি অন্য কথা বলে ফেললাম, যদি ভুল বলি ক্ষমা চেয়ে নিই। না, একদমই এই আলোচনাটা বেশ জমে উঠেছে, এবং কোথাও গিয়ে বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, শিল্প এবং এআই, বর্তমানের সামাজিক থ্রেট, ইয়ং জেনারেশনের মানসিক অবস্থা, সব কিছু নিয়ে বেশ জমে উঠেছে আলোচনা। তবে আমাদের তো সময় বাঁধা, আমাদের অনুষ্ঠান শেষের পথে এগোতেই হবে। তাই আমি শেষে আর খুব বেশি বকবক করব না, আমি স্যারকেই অনুরোধ করব একটা গান দিয়ে যদি অনুষ্ঠানের শেষটা করা যায়। আমি ছোট্ট ছোট্ট দু লাইনের গান করি। জীবনে যারে তুমি
দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল। মুখ পানে যার কভু চাওনি ফিরে, কেন তারি লাগি আঁখে অশ্রু আকুল। মরণে কেন তারে দিতে এলে ফুল। আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি, মনে রেখো। আমি গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি।